This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর মালদা চাঁচলের এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে, কয়েকজন অভিযুক্তকে আর শতপ্রণ দিতে হয়ে মামলাও রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এবার পরের খবরের দিকে নজর রাখবো। পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চ তারা বিধানসভা অভিযান শুরুর আগেই ধরপাকড় শুরু হয়েছে। কলেজ স্ট্রিট থেকে মিছিল শুরুর আগেই আটকে দেয় পুলিশ আর ধরপাকড় শুরু করেছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওবিসি অধিকার মঞ্চের এই অভিযান, বিধানসভা ভবন অভিযান, সেটা শুরুর আগেই ধরপাকড়। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সুশোভন, আমাদের প্রতিনিধি। সুশোভন, কি চলছে এই মুহূর্তে? দেখো, একেবারে ধরপাকড় অভিযান জারি রয়েছে। পুলিশের তরফ থেকে একবার দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং যেহেতু এই যে কর্মসূচি, সেই কর্মসূচির অনুমতি নেই এবং তার সকাল থেকে আমরা দেখেছিলাম পুলিশ মোতায়েন ছিল। আর এই যে দেখতে পাচ্ছ যে স্টেজ, এই স্টেজ কিছুক্ষণ আগে হয়েছিল এবং সেই স্টেজ কিন্তু একেবারে পুলিশ বলে দেয় খুলতে হবে। তারপরে দেখা যায় যে যারা একেবারে আয়োজন, যারা এই প্রোগ্রামের ডাক দিয়েছিলেন, তারা এসছিলেন, তাদের সঙ্গে পুলিশ কথা বলেন এবং কথা বলার সঙ্গে সঙ্গে তারা বলেন যে কোনোভাবে এই কর্মসূচির অনুমতি নেই, তাই এই কর্মসূচি করতে দেওয়া যাবে না। এবং ক্ষণিকের কথাতেই কিন্তু দেখা গেল যে পুলিশ একেবারে ধরপাকড় অভিযান জারি রয়েছে। এই মুহূর্তে তোমাকে দেখাবো একেবারে যে কলেজ স্ট্রিটের যে রাস্তা, কলেজ স্কোয়ারের সামনে, সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ যারা এই কর্মসূচি ডাক দিয়েছে তাদের মধ্যে কেউ যদি সমর্থক আবারও আসেন, তাদের কিন্তু তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে ভাবনা চিন্তা রয়েছে। সব মিলে কিন্তু পুলিশের কিন্তু টহলদারি এবং কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছি। দেখো, তারা মূলত বলছিল যে হিন্দুদের বঞ্চনা কোনোভাবেই মানা হবে না এবং সেই জন্যই তারা বিধানসভায় গিয়ে কিন্তু তাদের যে দাবি, সেই দাবির কথা জানাবেন। আর সেই জায়গা থেকে কিন্তু তাদের কোনো অনুমতি ছিল না, তারাও সে কথা বলছিলেন। এবং সব মিলে যেটা দেখা গেল যে পুলিশ যখন তাদের কাছে এলো, তাদের বলা হলো যে এই কর্মসূচি করা যাবে না, তার কারণ এই যে অনুষ্ঠান বা এই কর্মসূচির কোনো অনুমতি নেই। তারা বললেন তারপরে পুলিশ এই ধরপাকড় শুরু করে। ধন্যবাদ সুশোভন, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন। কোচবিহারে আবার শাসক দলের কর্মী খুন। মাথাভাঙা পঞ্চায়েত অফিস, তার সামনে তাকে পিটিয়ে খুন করা হয়েছে, এমনই অভিযোগ করা হচ্ছে। একটা বিবাদ চলছিল আর সেই বিবাদ মিটাতে গিয়েই খুন হয়েছে এই তৃণমূল কর্মী সঞ্জয় বর্মন, এমনটা দাবি করছেন পঞ্চায়েত প্রধান। শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ করা হচ্ছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে খুন করা হয়েছে সঞ্জয়কে। আর বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠী কোন দলের জেরেই খুন হয়েছে সঞ্জয় বর্মন। বিষয়টা একটু সন্দেহজনক, কারণ একটা মানুষকে এইভাবে নৃশংসভাবে করবে, জানি না ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, কোনো পরিকল্পিতভাবে এরকমভাবে খুন করে ফেলল। অত্যন্ত আতঙ্কের এবং উদ্বিগ্নের একটা ঘটনা। এত নৃশংসতা যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত করে খুন করেছে। দুজনকে পুলিশ সম্ভবত ধরেছে। আমরা চাই এর পেছনে কোনো রাজনৈতিক মোটিভ আছে কিনা, কারণ পরপর তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্বরা যেভাবে খুন হচ্ছে, এটা অত্যন্ত উদ্বিগ্নের। কারণ বিজেপি চারিদিকে এই রকম গুপ্ত খুনের সঙ্গে বারে বারে তারা চেষ্টা চালিয়ে তৃণমূল কংগ্রেসের মনোবল ভাঙবার চেষ্টা করছে। এ ধরনের কোনো মোটিভ আছে কিনা এটা আমরা পলিটিক্যালি যেমন খোঁজ নিচ্ছি, পুলিশ প্রশাসন নিশ্চিতভাবে তদন্ত করে বের করবে। আমরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার যেমন চাই, সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের এটা দুর্ভাগ্যজনক, পশ্চিম বাংলায় যে শাসনটা চলছে সেই শাসন বলে কিছু নেই, আইন বলে কিছু নেই। মানুষ যখন তখন যাকে ইচ্ছে তাকেই মেরে ফেলছে, খুন করছে। আজকে আমাদের কাছে যেটা খবর আছে, তারা তিনজনেই তৃণমূলের সক্রিয় কর্মী। আজকে তৃণমূলের বন্ধুরা যদি বলে তারা সক্রিয় কর্মী নয়, তাহলে মিথ্যাচার করছে। আর আপনারা জানেন তৃণমূলের প্রত্যেকটা কথাতে তারা মিথ্যাচার করে, মিথ্যা আচরণ করে, ভ্রষ্টাচারের রাজনীতি করে, খুনের রাজনীতি করে। আজকে খুনের রাজনীতির এটা একটা ফসল। কেউ কাউকে ভয় পায় না, আইন নেই এখানে, তার ফলেতেই এখানে খুনটা হয়েছে। বিগত কয়েকদিন ধরেই আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখেছি শাসক দলের কর্মীরা
খুন হয়েছেন বা আক্রান্তের ঘটনা ঘটেছে এবং শাসক দলেরই একাংশ কখনো কখনো গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দেখুন রাজ্যের 6টি শাসক দলের নেতা খুনের ঘটনা। রেজিনগর, ভাঙড়, তার সঙ্গে ইংরেজবাজার, মল্লারপুর, সাঁইথিয়া এবং ভরতপুর অর্থাৎ মুর্শিদাবাদ এবং তার সঙ্গে সঙ্গে বীরভূম আর দক্ষিণ 24 পরগনার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে একাধিক শাসক নেতা বা কর্মী খুনের ঘটনা ঘটেছে। এতদিন সরকারি আমরা ভুতুরে ভোটারের খোঁজ দেখেছি, এবার আপনাদের দেখাবো ভুতুরে একজন সদস্য। সেই সদস্য আবার কোথায় বিরাজ করছেন না সরকারি বোর্ডে। রাজ্য সরকারের একটা বোর্ড আছে, বাউরি কালচারাল বোর্ড, সেখানে একজনের ঠাঁই হয়েছে যিনি মৃত। নতুন তৈরি বোর্ডে গত বছর প্রয়াত কেশব বাউরির নাম এখনো জলজল করছে। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হীরক, এই তথ্য জানে না বোর্ডের অন্যান্য সদস্যরা বা এটা কেন বাদ দেওয়া হয়নি, কি বলছেন তারা? দেখো, বোর্ডের সদস্যরা এই বিষয়টা জানেন না এমনটা নয়, তবে বোর্ড সদস্যরা বিষয়টা যখনই জানাজানি হয় এবং তারপরে যখন বোর্ডের সদস্যদের জিজ্ঞাসা করা হয় এই বিষয়ে, স্বাভাবিকভাবে বোর্ডের অন্যান্য সদস্য এবং যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে তিনি যে সাফাই দেন সেই সাফাই হচ্ছে যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা হলো, যেটা 2021 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বোর্ড, সরকারি বোর্ড, বাউরি কালচারাল বোর্ড, সেই বাউরি কালচারাল বোর্ড গঠন করা হয় এবং সম্প্রতি অর্থাৎ 4 অগাস্ট 2025 যে বোর্ডের মেম্বারদের পুনর্গঠন করা হয়, অর্থাৎ চেয়ারম্যান বদল করা হয়, তার পাশাপাশি বোর্ড মেম্বার কারা হবেন তার একটা তালিকা প্রকাশ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। এবং সেই তালিকা যখন প্রকাশিত হয় তারপরে দেখা যায় যে গত বছর ডিসেম্বর মাসে মারা যাওয়া কেশব বাউরি, তার নাম কিন্তু জলজল করছে ওই বাউরি কালচারাল বোর্ডের সদস্যের যে তালিকা রয়েছে সেই তালিকায়। কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে রীতিমতো রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে, বিরোধী দলগুলির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই বাউরি কালচারাল বোর্ডের নামে এভাবে মৃত এক ব্যক্তিকে তাকে সদস্য পদে জায়গা করে দেওয়ার অর্থই হচ্ছে যে এই বোর্ড আসলে আইওয়াস রাজ্য সরকারের, এই বোর্ডের আসলে কোনো কার্যকারিতা নেই। এই বোর্ড আসলে অর্থনৈতিক তছরূপ করা এবং এই ধরনের অভিযোগ বিজেপি তুলছেন। ধন্যবাদ হীরক। নিয়ে আলোচনা হয়েছে, যিনি মারা গেছেন সেই খবরটা প্রথম আমাদের এই বোর্ড মিটিং আমি প্রথম শুনলাম চেয়ারম্যান হিসেবে। তো তার পরিপ্রেক্ষিতে বাকি যে 3 জন অসুস্থ রয়েছেন যারা আসেননি তাদের ক্ষেত্রে রেজুলেশন নেওয়া হলো যে পরপর যদি এই নতুন বোর্ডের মাধ্যমে যাদের নাম রয়েছে তাদের যদি এই আজের থেকে পরপর 3টা মিটিংয়ে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একটা রেজুলেশন করে জানিয়ে দেবো যে ওনারা 3টা মিটিংয়ে অ্যাবসেন্ট ছিলেন। না, এটা আমরা জানালাম, আজকে যে মৃত আছেন সেটা আমরা রেজুলেশন করলাম, সেটা আমাদের এখান থেকে জানানো হবে, অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে ওনার নামটা কিভাবে এলো। দেখুন, আমরা তো হচ্ছি যে আমরা জাস্ট আমি ভাইস চেয়ারম্যান, ফোন করে জানানো হয়েছে অফিসিয়ালি ভাবে এবং আজকে সেই বোর্ড মিটিংয়ে উপস্থিত থেকে বুঝলাম যে একজন মারা গেছে বলে এবং তাকে আমরা জানতাম। এই অবস্থায় আমরা কি বলবো, এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার। সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে চলবো। আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি, এফআইআর হয়েছে, ওকে অ্যারেস্ট করতে হবে। কালী মুখার্জিকে অ্যারেস্ট না করলে সামনের দিনে আরো বড় আন্দোলন হবে এবং এই বেলাতর স্তব্ধ করবো। প্রশাসন পুরোপুরি তৃণমূলের চামচাগিরি করছে। পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরতে বাকি রেখেছে, বাকি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে। প্রশাসনকে পরিষ্কার বলেছি 26-এর আগে শুধরে যান, নাহলে 26-এ বিজেপি আসার পর আমরা শুধরে দেবো। এবার পরের খবর, 7 দিনের ডেডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি কে। আর এবার কি তাহলে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি? অযোগ্যদের তালিকা এতদিনেও কেন এসএসসি প্রকাশ করলো না? অযোগ্যরা চিহ্নিত হয়ে থাকলে কেন ফলভুক্ত হবে যোগ্যদের? কেন নতুন করে পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? এই প্রশ্ন এবার তুলেছেন বিরোধী দলনেতা। বিধানসভায় সর্বদল বৈঠক ডাকুক রাজ্য, এই দাবি তিনি করছেন। যোগ্যদের তালিকা নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাক প্রস্তাব শুভেন্দু অধিকারীর। এই যোগ্য কারা অযোগ্য কারা, শুরু থেকেই এই মামলায় এটা বড় গিট হয়েছিল। তারপরেও
বিচার ব্যবস্থার মাধ্যমে এখন নির্দেশের পর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আর তার মধ্যে গতকাল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, 7 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এসএসসিকে এবং রাজ্যকে, যে প্রকাশ করতে হবে যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা। অযোগ্যদের তালিকা এতদিনেও কেন প্রকাশ করলো না এসএসসি? অযোগ্যরা চিহ্নিত হয়ে থাকলে কেন ফলভুক্ত হবে যোগ্যদের এই পরীক্ষায়? কেন নতুন করে পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? প্রশ্ন এবার তুলেছেন বিরোধী দলনেতা। যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে? তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক। প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে, সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। এবার আপনাদের শোনাবো চাকরিহারা পরীক্ষার্থীরা তারা কি বলছেন এই বিষয় নিয়ে, কারণ সামনেই পরীক্ষা ঘোষণা হয়ে গিয়েছে। 7 তারিখ আর 14 তারিখ পরীক্ষা দিন। কি বলছেন তারা এই নিয়ে এবার শুনুন। সুপ্রিম কোর্টের মুখ থেকেই আমরা এই কথাটা বার করতে পারলাম, আনটেন্টেড ইনোসেন্ট। তার মানে ওনারা নিজেরাই বলছেন যে আমরা আনটেন্টেড ইনোসেন্ট, আমরা নির্দোষ, আমরা লোকের দোষের আমরা শাস্তি পাচ্ছি। তাহলে পরের দোষের শাস্তি আমরা কি করে পেতে পারি? ফ্রেশার্সদের সাথে আমাদেরকে মানে পরীক্ষায় বসিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, এত বছর চাকরি করার পর সেই চাকরিটা চলে যাওয়ার আমাদের একটা মানসিক যন্ত্রণা, আমরা একটা কষ্টের মধ্যে আছি। সেখানে আবার আমাদেরকে স্কুলেও যেতে হচ্ছে, খাতা দেখতে হচ্ছে, স্টুডেন্টের সিলেবাস শেষ করতে হচ্ছে, আবার সামাজিক যন্ত্রণা আছে, এরপর আরো যন্ত্রণা আছে যে আমাদের আর্থিক। মানে আমার যদি এই পরীক্ষা দিয়ে না পাই তাহলে আমার চাকরিটা হবে না, তাহলে আমার যে বিরাট অ্যামাউন্টের লোন আছে তাহলে আমরা কিভাবে শেষ করব? তো সুতরাং আইনি লড়াই আমাদের কোনো মতেই থামবে না, না রাস্তার লড়াই না আইনি লড়াই। নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড থেকে আমাদের রিভিউ পিটিশন যেদিন ডিসমিস হয় সেদিন আমাদের সার্টিফাইড আনটেন্টেড বলে তিনি চিহ্নিত করেছেন। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে নিরপরাধ, আমরা দাগী নই, এবং আমাদের আজকের এই মানসিক, শারীরিক এবং আর্থিক অবস্থার জন্য দায়ী এই পর্ষদ, এই কমিশন, এই সরকার। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা পরীক্ষা দেব কেন? সিবিআই তদন্তে যারা টেন্টেড তারা যদি বাতিলের খাতায় হয়, তাহলে ওই সিবিআই তদন্তে যারা যোগ্য তারা কেন পরীক্ষা দিয়ে আবার নিজের যোগ্যতা প্রমাণ করবে? সে প্রশ্ন আমরা রাখছি। আমরা এ প্রশ্ন রাখছি, যারা এই দুর্নীতি করলো তাদের জন্য কি সাজা দিল এই সুপ্রিম কোর্ট? আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত। সুপ্রিম কোর্টের কাছে আমরা কাতর আবেদন করছি এই পরীক্ষাটাকে যেন ইমিডিয়েটলি বন্ধ করে আমাদের চাকরিতে পুনর্নিয়োগ করা হোক।